গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার পর সংবিধান সংস্কারের অংশ হিসেবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব এখন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সংসদ হবে 505 সদস্যের, নিম্নকক্ষে 400 এবং উচ্চকক্ষে 105 সদস্য। এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্যে কিভাবে বদল আসতে পারে, বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মধ্যে, সেটাই এখন বড় প্রশ্ন। ঘোষণাবাকী আসন বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 212টি আসনে জয় পেয়েছে। 400 সদস্যের নিম্নকক্ষে এটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না হলেও কার্যকর রাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট শক্তিশালী অবস্থান, বিশেষত যদি জোট ভিত্তিক সমর্থন অটুট থাকে। নিম্নকক্ষের ক্ষমতা গুরুত্বপূর্ণ, কারণ বাজেট ও অর্থবিল পাশের একছত্র অধিকার থাকবে এখানেই। সরকার গঠন ও টিকিয়ে রাখার প্রশ্নে নিম্নকক্ষই নির্ধারক, অর্থাৎ নির্বাহী ক্ষমতার কেন্দ্র হবে নিম্নকক্ষ, যেখানে বিএনপি কার্যত প্রধান শক্তি। ভোটে কোন দল কত শতাংশ ভোট পেল সেই হিসেবে আসন পাবে। কোন দল 40% ভোট পেলে 100 আসনের 40% মানে 40টি আসন। যারা 1% ভোট পাবে তাদের সেই হিসেবে একটি আসন থাকবে। নিম্নকক্ষে আসন না পেলেও উচ্চকক্ষে পাবে। উচ্চকক্ষে 100 সদস্য নির্বাচিত হবে নিম্নকক্ষের আসন অনুপাতে এবং 5 জন রাষ্ট্রপতি মনোনীত। এখানে বিএনপি জামায়াত সমীকরণ ভিন্ন রূপ নিতে পারে। ধরা যাক নিম্নকক্ষের অনুপাত প্রায় এমন: বিএনপি জোট 212, জামাত জোট 77, অন্যান্য 10। এ অনুপাতে 100 নির্বাচিত আসনের বন্টনে বিএনপি পাবে আনুমানিক 68 থেকে 70টি আসন, জামায়াত পাবে প্রায় 24 থেকে 26টি আসন, বাকিগুলো যাবে অন্যদের কাছে। উচ্চকক্ষেও বিএনপি হবে একক বৃহত্তম শক্তি, তবে এখানে তার সংখ্যাগরিষ্ঠতা নিম্নকক্ষের তুলনায় তুলনামূলকভাবে কম আরামদায়ক হতে পারে, বিশেষত যদি জামায়াত বা অন্যরা কৌশলগত বিরোধিতায় যায়। উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব ও প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছিল, অর্থাৎ দলটি শুরু থেকেই উচ্চকক্ষের কাঠামো নিয়ে পুরোপুরি স্বচ্ছন্দ ছিল না। তাছাড়া উচ্চকক্ষ পরাজিত বা বিতর্কিত নেতাদের জন্য সেফ ল্যান্ডিং হতে পারে, যা রাজনৈতিক সমালোচনার কারণ হতে পারে। অন্যদিকে পিআর পদ্ধতিতে জামায়াত তার ভোট অনুপাতে নিশ্চিত প্রতিনিধিত্ব পাবে, যা সরাসরি আসন ভিত্তিক নির্বাচনে সবসময় সম্ভব নাও হতে পারে। বিএনপি ও জামায়াত জোট সমঝোতা বজায় রাখলে উচ্চকক্ষ হবে আইন পাশে সহায়ক। দুই কক্ষেই সমন্বয় থাকলে সংবিধান সংশোধন তুলনামূলক সহজ হবে। আবার উচ্চকক্ষে জামায়াত যদি আলাদা অবস্থান নেয়, বিশেষ করে সংবিধান সংশোধনের সূক্ষ্ম বিষয়গুলোতে, তাহলে বিল আটকে দেয়া বা বিলম্বিত করার সুযোগ থাকবে, যদিও অর্থ বিলে তাদের প্রভাব সীমিত। উচ্চকক্ষকে যদি দ্বিতীয় চিন্তা হিসেবে সক্রিয় করা যায়, তবে বিএনপি নিজের 2/3 শক্তি সত্ত্বেও আইন প্রণয়নে আলোচনা ভিত্তিক পন্থা নিতে বাধ্য হতে পারে। এতে জামায়াত ও ছোট দলগুলোর প্রভাব বাড়বে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে। এটি গণভোটের একটি মূল প্রস্তাব, ফলে কাগজে কলমে বিএনপি একচ্ছত্র মালিকানা পেলেও বাস্তবে তাকে উচ্চকক্ষের সমর্থন নিশ্চিত করতে হবে। যদি উচ্চকক্ষে বিএনপির আসন 70-এর কম হয় এবং জামায়াতের 25-এর কাছাকাছি থাকে, তাহলে সাংবিধানিক প্রশ্নে জামায়াত হয়ে উঠতে পারে কিংমেকার, বিশেষ করে যদি রাষ্ট্রপতির মনোনীত 5 সদস্য নিরপেক্ষ বা ভিন্ন মতের হন। নিম্নকক্ষে বিএনপির প্রাধান্য নিশ্চিত হলেও উচ্চকক্ষ প্রবর্তনের ফলে ক্ষমতার ভারসাম্য একমাত্রিক থাকবে না। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি জামায়াতকে কাঠামোগতভাবে স্থায়ী প্রভাবের সুযোগ দেবে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট মডেল কার্যকর হলে নিম্নকক্ষ হবে বিএনপির শক্ত ঘাঁটি, আর উচ্চকক্ষ হতে পারে বিএনপি জামায়াত সমঝোতা বা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।